সংলাপ উন্মোচিত হচ্ছে দেবজ্যোতি রায়ের লেখা ছোট্ট একটি পুস্তিকা আকারের বই, যেটি আমাদের এই মঞ্চটি প্রথম বয়ানে উন্মোচিত হয়েছে। স্বার্থ সর্বরাষ্ট্রীয় বন্দে মাতরম। তপনদা পরের পৃষ্ঠার সভাপতি, পরের পৃষ্ঠার আরো যারা রয়েছেন মুর্শিদা, তৌফিক, শ্রমিক নাই, আজকে পঙ্কজ, শুভদাকে আমার বই উদ্বোধন করলেন এবং বিউটি। আমার খুবই ইচ্ছা ছিল আজকে অনুষ্ঠানের শুরুতে বন্দে মাতরম গানটা গাওয়া হোক, এবং আমার এটাও ইচ্ছা আছে অনুষ্ঠানটা শেষ হোক জনগণ দিয়ে। আমার এই বইয়ে বন্দে মাতরম নিয়ে আলোচনা শুরু করে জনগণকে দিয়ে আমরা শেষ করেছি। আজকে যে বইটা বিউটির কাছে আমার অনুরোধ যে আমরা সকলে মিলে জনগণ নিয়ে গানটা শেষ করব, অনুষ্ঠানটা শেষ করব। আজকে যে বইটা আমি আলোচনা করতে এসেছি এখানে, আমি খুব বড় বক্তা কিছু নই, গবেষক খুব নয়, আমি মাস্টারমশাই। এবং এককালে ছাত্র রাজনীতি করতাম, এখন রাজনীতির ছাত্র। একটা সমাজ দর্শন আমার সেই ছাত্র অবস্থা থেকে গেঁথে গিয়েছিল, ঠিক হোক ভুল হোক সেই দর্শনের জায়গা থেকে আমি বেরোতে পারিনি, সেই দায়বদ্ধতা থেকেও বেরোতে পারিনি। আমার মনে হয়েছে আজকে যে বিরাট লড়াইটা গোটা পৃথিবী জুড়ে চলছে, শুধু আমাদের দেশে নয়, দক্ষিণ পন্থার সঙ্গে বামপন্থার বা মধ্যপন্থার মানুষের সাথে অমানুষের যে লড়াইটা আজকে চলছে, এই ছোট ছোট আমাদের বই প্রকাশ, আলোচনা, সেই লড়াইগুলোরই একটা অংশ। বন্দে মাতরম বিতর্ক সম্পর্কে আমি কিছু জানতাম না, এটা প্রথমে স্বীকার করি। এই বন্দে মাতরম এবং জনগণ মন একটা জাতীয় স্তোত্র আর একটা জাতীয় সঙ্গীত। কেন এরকম বলা হয় ছাত্র অবস্থায় এখন তার মাথায় এসেছিল, কিন্তু কখনো খতিয়ে আমরা দেখিনি, আমি দেখি। প্রধানমন্ত্রী যখন এই আলোচনাটা তুললেন এবং সেটা কাগজের মাধ্যমে আমাদের কাছে পৌঁছল, তখন আমার খুব কৌতূহল হলো। এই কৌতূহলটা আমার বাড়ল যখন এর পরপর গণশক্তি কাগজে রিপোর্টিং হলো, গানটার ইতিহাস কিছুটা জানলাম, এবং আনন্দবাজার পত্রিকার সেমন্তী ঘোষ তার উত্তর সম্পাদকীয়তে একটা প্রবন্ধ লিখলেন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বুদ্ধদেব বসু তৎকালীন তরুণ কবি, রবীন্দ্রনাথ তো বেঁচে নেই, বুদ্ধদেব বসু আজ আমাদের মধ্যে নেই, বন্দে মাতরম গান তার যে পুরোটা গাওয়া যাবে না, খানিকটা গাইতে হবে। একজন তখনকার তরুণ কবি এবং একজন প্রবীণ বিশ্বকবি, আমাদের সামাজিক অভিভাবক, তাদের মধ্যে কি বিতর্ক দ্বারা বেঁধেছিল এই তখন সেমন্তী ঘোষের লেখায় পড়লাম। বিষয়টা তখন আমার কাছে খুব কৌতূহল ব্যঞ্জক হলো। আমি উৎসাহিত হলাম যে ব্যাপারটা কি ছিল সেই সময় জানতে। তখনও আমি এই বইটার কথা জানি না যে বইটা নিয়ে আমি আজকে আলোচনা করতে এসেছি। বন্দে মাতরম বলে যে একটি বই আছে, সব্যসাচী ভট্টাচার্য একসময় বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর ছিলেন, বিখ্যাত ঐতিহাসিক, তিনি যে একটি বই লিখে গেছেন, সেই কথা তখনও আমার অজানা। এটা খুব বেশি দিন না, এটা নভেম্বর মাসের ঘটনা। আজকে আমি 25শে জানুয়ারি বলতে এসেছি। এইবার খুঁজি, আমি বই কিনি প্রচুর, কিন্তু বই আমার পড়া খুব একটা হয়ে ওঠে এরকম নয়। কাজে কাজে আজকে আপনাদের সামনে যে বইগুলো সাজিয়ে রেখেছি, এগুলো সব আমার নিজের বই, এগুলো আমার বাড়িতেই ছিল। আমার মেয়ে কিছু বই পড়ে, তার তালিতে কিছু কেনাকাটা হয়। তো যাই হোক, কৌতূহল যখন হলো, আমি আমার সংগ্রহ থেকে বই খুঁজে 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 বার করে দেখতে থাকলাম কি ঘটেছিল সেই সময়টা। পার্লামেন্টে আলোচনা হলো, প্রিয়াঙ্কা গান্ধী বক্তৃতা দিলেন, এবং পার্লামেন্টের আলোচনায় প্রথম
আমার মনে হলো যে সরকার পক্ষ আলোচনাটা তুলল ঠিকই, কিন্তু বিরোধী পক্ষ সরকার পক্ষকে মাফ করে গেল। প্রিয়াঙ্কা গান্ধী আলোচনা করতে গিয়ে বললেন যে বন্দে মাতরমের যে অংশটা আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গাই, সেই অংশটাই তো অরিজিনাল বন্দে মাতরমে ছিল। পরে আনন্দমঠ উপন্যাসের অংশ হিসাবে এটা যখন এলো, তখন বঙ্কিমচন্দ্র বাকি অংশটা উপন্যাসের অংশ হিসাবে যোগ করেছিল। এই বলে প্রিয়াঙ্কা গান্ধী সংসদে ভাষণ দিলেন। আমার কৌতূহল বাড়ল। পরে ফেসবুকে স্যার ইতিহাসের অধ্যাপক কণাদ সিংহ, সংস্কৃত কলেজের ইতিহাসের অধ্যাপক, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক, তিনি ফেসবুকে একটি পোস্ট করেন। সেইখানে আমি সরাসরি তার কাছে জানতে চাই, আচ্ছা প্রিয়াঙ্কা গান্ধী যে এরকম একটা ভাষণ দিলেন, এরকম একটা তথ্য দিলেন, কথাটা কি সত্যি? উনি বললেন হ্যাঁ, কথাটা সত্যি। তাই বললাম এই রেফারেন্স কি? উনি তখন এই প্রথম সব্যসাচী ভট্টাচার্যের বন্দে মাতরম বইটির কথা আমাকে জানালেন এবং আমি জানলাম। সেটা সম্ভবত ডিসেম্বরের প্রথম। তারপর আমি অনলাইনে চেষ্টা করে এই বইটা আনাই এবং যতটা পেরেছি, ইংরেজি পড়ার ব্যাপারে একটা অনীহা ছিল, তার মধ্যে কষ্ট করে করে কিছুটা পড়তে হলো। আমার শ্যালক বসে আছে সুমন, সে অনেক সাহায্য করেছে। আর আমার মেয়ে খুব খুশি হলো যে বাবা ইংরেজি পড়ছে। তারপর আমার যেটা হলো, আমি শুধু এই বইটা পড়েছি এরকম নয়, এই যে বইগুলো সাজানো আছে এর মধ্যে এটার নাম হচ্ছে সমকালীন ভারতের সুভাষচন্দ্র। এটা শঙ্করী প্রসাদ বসুর লেখা বই, তার দ্বিতীয় খণ্ড। এটাতে এই বিতর্ক অনেক বিস্তারিত ভাবে রয়েছে। শঙ্করী প্রসাদ বসুর অবস্থান ছিল বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ না ঘটানো, যা সেই সময়কার বাংলাদেশে অধিকাংশ মানুষেরই মত ছিল। সংবাদপত্রের রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র যে রাস্তায় হেঁটেছিলেন সেটা স্রোতের বিরুদ্ধে। শঙ্করী প্রসাদ বসু এই বই পড়লে সেটা পরিষ্কার বোঝা যায়। ভারতের জাতীয়তা ও আন্তর্জাতিকতা এবং রবীন্দ্রনাথ, নেপাল মজুমদারের 6 খণ্ডের বই, এর 4র্থ খণ্ডে এই বিষয়ে আলোচনা রয়েছে। সেখানে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিটা ব্যাখ্যা করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই বইটি রেজাউল করিমের লেখা। রেজাউল করিম আমাদের নবস্য মানুষ ভাই বোন, আমাদের স্যার সর্বজন শ্রদ্ধেয় হোসেনাথ সাহেব রয়েছেন। তার সামনে আমি বলি, রেজাউল করিমের এই বইয়ে 4টি প্রবন্ধ আছে আনন্দমঠ এবং বন্দে মাতরম সম্পর্কে, এবং রেজাউল করিম তার পুরোধার চুক্তি জানে মুসলমান কট্টরপন্থী মুসলমান সমাজকে সমালোচনা করেছে বন্দে মাতরম গানটি সম্পূর্ণ না গাওয়ার জন্য, এবং কংগ্রেস নেতৃত্বকে সাবধান করেছে যে আপনারা যে মনে করছেন যে অঙ্গচ্ছেদ ঘটানোর ফলে এই কট্টরপন্থীরা আপনাদের দিকে আসবে, সেটা আপনারা ভুল ভাবছেন। এইবার কথা হলো বিতর্কটা কি? বিতর্কটা কি শুধু গানে না, বিতর্কটা এই কারণে এই আলোচনাটা গুরুত্বপূর্ণ। এই যে বিতর্ক, যে কেউ গানটা গাইতে চায় এবং জোর করে অন্যরা গাক সেটা চায়, এবং আরেক পক্ষ যে গানটা গাইতে চায় না, এর পিছনে যে দর্শন, যে ভাবনাটা রয়েছে, এই দর্শন বা ভাবনাটা 19বিংশ শতাব্দীর ভারত থেকে শুরু করে আজ এই 21বিংশ শতাব্দীর ভারতের চির বহমান এই ধারাটাকে আমাদের মেমারি একটু রিকল করা উচিত এবং নতুন প্রজন্মের জানা উচিত। এই ধারাগুলো বোঝবার জন্য এখানে এটাও খুব পরিচিত বই,
নতুন আমি একটাও অবসরেট না, হেমচন্দ্র কানুনগোর লেখা। এখানে বইটির নাম বাংলায় বিপ্লব প্রচেষ্টা। বা 90-এর দশকে বিপালচন্দ্রের লেখা বিখ্যাত ঐতিহাসিক আধুনিক ভারত ও সাম্প্রদায়িকতাবাদ। খুব সাম্প্রতিক সময়ে আমিনুল ইসলামের লেখা একটি বই, ভারতীয় উপমহাদেশের রাজনীতি, দ্বিজাতি তত্ত্ব ও দেশ বিভাগ। সংঘ পরিবারের ভিতরের পরিচয়, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। আরএসএস একটি প্রাথমিক পরিচয়, শামসুল ইসলাম। আমি এতগুলো বইয়ের নাম করছি কেন? আমি এতগুলো বইয়ের নাম করছি এই কারণের জন্য যে কোনো একটি বিষয়, কোনো একটি বই মানে সেই বই যে বিষয়কে কেন্দ্র করে লেখা হয়েছে তার যে নানা রকম ভাষ্য হতে পারে, তার যে নানা রকম ব্যাখ্যা হতে পারে, সেই বইটাকে পড়তে গেলে শুধু তোমার সবসময় সেই বইটাকেই অনুসরণ করতে হবে তার কোনো মানে নেই। তুমি এর পাশে অন্য বইগুলো পড়ো। একটা বই পড়া মানে একটা বিষয় জান, সেই বিষয়টাকে জানতে গেলে যত দূর সম্ভব তোমার উৎসুককে নিয়ে যাও, খোঁজ করো, বের করে আনো সেই জায়গা থেকে। সেই জন্য আমি এতগুলো বইয়ের নাম করলাম। এগুলো খুব একটা প্রাচীন বই কিছু নয়, একমাত্র বিপালচন্দ্রের বইটা ছাড়া ওদের সব বই এখন পাওয়া যায়। বিপালচন্দ্রের বইটা সে সময় সেই 90-এর দশকের গোড়াতে যখন বাবরি মসজিদ নিয়ে হইচই হয় তখন এই বইটি বাংলায় অনুবাদ, এটা অরিজিনাল ইংরেজি বই, বাংলায় অনুবাদ করে বের করেছিল কীর্তি পাচ্ছি। এখন এই যে বইটি নিয়ে আমরা আলোচনা করব, এই বইটিতে ফিরব। সব্যসাচী ভট্টাচার্য এই বইটি লেখার কথা ভেবেছিলেন 1894 সালে, 1994 সালে বঙ্কিমচন্দ্রের মৃত্যু শতবর্ষে তাকে নানান জায়গায় বঙ্কিমচন্দ্রের উপরে ভাষণ দিতে হয়েছিল। তার মধ্যে দিল্লির সাহিত্য একাডেমি ছিল। সেই বিভিন্ন জায়গায় ভাষণ দিতে গিয়ে উনি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, বঙ্কিমচন্দ্রের লেখা সম্পর্কে যে দ্বন্দ্ব সমাজে রয়েছে তার যে সন্ধান পেয়েছিলেন, তার সারাংশার হচ্ছে এই বইটি। এই বইটির নাম বন্দে মাতরম, দি বায়োগ্রাফি অফ এ সং। আমি যে কথাটা বললাম এই কথাটা উনি প্রিফেসে বলেছেন। আমাকে এরপর বলতে হবে, দীর্ঘক্ষণ বলা ঠিকও নয়, সেজন্য আমি সবকিছু বই থেকে পড়ে পড়ে শোনাচ্ছি না। কোনো কোনো জায়গায় বই আমাকে যেতে হবে, এই বইগুলো তো যেতে হবে। তা উৎসটা আমরা জানলাম, যে বইটা লেখা হলো কেন। এই বইটা লেখার কথা সব্যসাচী বাবুর মনে হলো যে বঙ্কিমচন্দ্রের লেখাপত্র, ভাবনা চিন্তার ঘিরে যে বিতর্ক ভারতবর্ষের বুকে এখনো বহমান, এবং সরকারের দৈনিক কাজকর্ম, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দৈনিক ক্রিয়া প্রতিক্রিয়ায় সেই দ্বন্দ্ব যে ধরা পড়ে অত্যন্ত দৃষ্টিকটুভাবে, এটাও তাকে এই বই লেখার কাজে এগিয়ে দিচ্ছিল। এটা বায়োগ্রাফি। সাধারণত আমরা বায়োগ্রাফি একটা মানুষের যখন পড়ি তখন আমরা কি পড়ি, যে তার জন্ম কবে, সেখান থেকে সে বড় হলো, তারপর সে কি কাজকর্ম করলো, সমাজে তার কি মূল্যায়ন হলো, ভালো মন্দ, এইভাবে লেখাটা শেষ করা বায়োগ্রাফি একটা প্রচলিত ধারা। এই গানের যে বায়োগ্রাফি, আমি বলিনি এইরকম ভাবে কোনো গানের বায়োগ্রাফি আর পৃথিবীতে লেখা হয়েছে কিনা আমার জানা নাই। এটা যারা লেখাপড়া করেন বেশি তারা বলতে পারবেন। এখন এই বায়োগ্রাফি লিখতে গিয়ে উনি চ্যাপ্টার ভাগ করছেন কি করে দেখেন। প্রথম চ্যাপ্টার, এই বইয়ের প্রথম চ্যাপ্টার হচ্ছে কমিউনাল ওয়ার ক্রাই। মানে বইটা শুরুই হচ্ছে বিতর্ককে দিয়ে।
গানটা কখন লেখা হয়েছিল সেটা কোথায় আছে? চতুর্থ অধ্যায়ে, শেষ অধ্যায়, চ্যাপ্টার 2, ন্যাশনাল অ্যান্থেম হিসাবে গানটাকে নেওয়া হবে কি হবে না এই নিয়ে আলোচনা, যার মধ্যে অবভিয়াসলি এই কমনওয়েলথ যে চিন্তা ভাবনা বা অ্যাক্টিভিটি বা ক্রিয়া প্রতিক্রিয়া, সক্রিয় নিষ্ক্রিয়, সেটা রয়েছে। থার্ড, বন্দে মাতরম স্লোগান অবভিয়াসলি একই ভাবনা চিন্তায় পরিপুষ্ট, এবং ফোর্থে গিয়ে উনি বলছেন পোয়েমের কথা, অর্থাৎ গানটা কবে লেখা হয়েছিল, কে কি রাগ দিয়েছিলেন, কে সুর দিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই বইটা লেখা কাজেও তিনি কিন্তু প্রচলিত ভাবনা থেকে এগোননি। উনি প্রথমেই বিতর্ককে তুলে এনেছেন, সেই বিতর্ককে আলোচনা করেছেন, ফেলে আলোচনা করেছেন, ঐতিহাসিক তথ্য দিয়ে আলোচনা করেছেন, এবং সেই তথ্য কোনো বিশ্লেষণ নেই। এটা একটা অমীমাংসিত বিতর্ক যা আজও চলছে। এই বইয়ের একটা রিভাইজড এডিশন বের, সেখানে উনি আফটার থট বলে একটা চ্যাপ্টার যোগ করেন। এই আফটার থটে উনি গানটার কিছু কিছু বৈশিষ্ট্য এবং ভারতীয় শিল্পকলা ইত্যাদি অবশ্যই আলোচনা করেছেন, কিন্তু আফটার থটের প্রথম অংশটাও সেই বর্তমান মানে 19শ শতাব্দীর ভারতের এই বিতর্ক কিভাবে বহমান সেটাই তুলে ধরা হয়েছে। এই বিতর্কটাকে আমাদের বুঝতে হবে, গানটাকে ভালোবাসলেও বুঝতে হবে, গানটাকে রিজেক্ট করলেও বুঝতে হবে, এবং গানটা 150 বছর ধরে এত বড় একটা দেশের এত মানুষের মনে এত প্রভাব ফেলেছে কেন সেটাও বুঝতে হবে। তো আমরা খুব ইন্টারেস্টিং এটা যে এই বিতর্ককে বুঝতে গেলে যে অনেকবার 7টার সময় পালিয়ে যাবে বলেছে, তো 7টার সময় ওর ফেরত যাতে ও যাতে বঞ্চিত না হয়, সেজন্য আমি প্রথমে চ্যাপ্টার 1-এ যেভাবে লেখা শুরু করেছেন এই সব্যসাচী বাবু, আমি সেইটা পড়ে শোনাচ্ছি। গোটা আলোচনার সারাংশার এখানে বন্দে মাতরম সৃষ্টি হলো, উন্মাদনা তৈরি করলো, এবং সেটা আলটিমেটলি বিতর্কের কেন্দ্রে চলে গেলেন। প্রথমেই বলে দিচ্ছেন উনি গান লিখে পড়ছেন। 1915 মহাত্মা গান্ধী ফেরত এসছেন সাউথ আফ্রিকা থেকে, তখনও মহাত্মা নামে পরিচিত হননি। মাদ্রাজে একটা সভায় বক্তৃতা দিচ্ছেন, সেখানে বন্দে মাতরম গীত হচ্ছে সভাতে। উনি বক্তৃতা দিতে উঠে বলছে, "You have sung that beautiful national song, on hearing which all of us sprang to our feet. The poet has lavished all the adjectives we possibly could to describe Mother India. It is for you and me to make good claim that the poet has advanced on behalf of his motherland." আমি আমার মতো লোকদের সুবিধা হবে বলে একটু বাংলায় বলে দিই। আপনারা আজকের এই সভায় যে সুন্দর জাতীয় সঙ্গীতটি গাইলেন, সেই সঙ্গীতটি মুহূর্তের মধ্যেই আমাদেরকে তাজা করে তুললো, দাঁড় করিয়ে দিল আমাদের বাইরে করে। গানটিতে কবি ভারত মাতাকে, একজন মাকে যা যা বলা যায় সেই সব রকম উপাধিতে ভূষিত করা হয়েছে। কবি গানের মধ্যে দেশমাতৃকা সম্পর্কে যে বর্ণনা রেখেছেন তা পূরণের ভার আপনাকে আমাকে নিতে হবে। এই হচ্ছে 1915 সালে গান্ধীজির বক্তৃতা। এই গান্ধীজি এসে 40-এর দশকে কি বলছেন শোনেন। পরপর একই সঙ্গে লেখা আছে, পাতা উল্টানোর কোনো প্রয়োজন নেই। That was no religious cry, বন্দে মাতরম সম্পর্কে বলতে গিয়ে বলছেন। It was a purely political cry. It should never be a chant to insult or offend the Muslims. The change came about largely because by the 1940s, the slogan
and the song did offend many Muslims. It was indeed used as a rallying cry by Hindus and communal riots. In fact, the slogan had been transformed in the intervening years into a communal war cry, the cry of Allahu Akbar, to which Hindus had objected. এটি কোনো ধর্মীয় স্লোগান নয়, রাজনৈতিক স্লোগান। বন্দে মাতরম মূলত রাজনৈতিক স্লোগান, কোনো ধর্মীয় স্লোগান নয়। মুসলমানদের আঘাত করতে গিয়ে এই স্লোগান ব্যবহার করা যাবে না। এবার লেখক বলছেন, এই পরিবর্তন আসার কারণ ছিল বন্দে মাতরম স্লোগানকে তখন ব্যবহার করা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গায় মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের একজোট করার জন্য। দুটো প্রায় হিন্দুদের পক্ষে বন্দে মাতরম, মুসলিমদের পক্ষে আল্লাহু আকবার। দুপক্ষ যখন এই জোটবদ্ধ হচ্ছে, অন্য পক্ষকে আঘাত করতে নামছে, তখন তাদের মুখে এই ধ্বনি। উদ্দেশ্য এক, কিন্তু আশ্চর্যজনকভাবে বন্দে মাতরম এর মধ্যে মাকে বন্দনা করার কথাই বলা আছে, কাউকে আঘাত করার কথা বলা নেই। আল্লাহু আকবারের মধ্যে আল্লাহ বা ঈশ্বরই যে সর্বশ্রেষ্ঠ মহান, এই কথাই বলা আছে, কাউকে আঘাত করার কথা বলা নেই। অথচ এই দুটো স্লোগান কি করে কমিউনাল রাইটে মধ্যে এসে গেল এবং মূল দুই বিবাদমান শক্তি প্রধান হাতিয়ার হলো একজোট করার ব্যাপারে, এর ইতিহাস অনুধাবন না করতে পারলে আমরা আজকের পরিস্থিতির সঙ্গে যুঝতে পারবো না। প্রথম থেকে আলোচনাটা একটু উচ্চ গ্রামে বাধা হলো, এবার একটু হালকা জায়গায় আসি। সাধারণত গতকাল একটি ছেলে আমার বাড়িতে এসেছিল, ছেলে বলবো না, একজন মাস্টার মশাই। আমাদের মুর্শিদাবাদ জেলার মানুষদের বন্দে মাতরম নিয়ে একটু বিশেষ আগ্রহ আছে, কারণ অনেক গবেষক মনে করেন যে মুর্শিদাবাদের কোন জায়গায় বেশি মতটা লাল গোলায় বন্দে মাতরমে গানটি ওখানে বসে লেখা হয়েছে। অন্য জায়গায় দাবিও আছে, হুগলি আছে, চুচুড়া আছে। এই প্রশ্নে সে অর্থে কোনো মীমাংসা হয়েছে কিনা এটা আমার চেয়ে প্রকাশ ভালো বলতে পারবে। ওর মুর্শিদাবাদ সম্পর্কে এবং এসব বিষয়ে পড়াশোনা আমার থেকে অনেক বেশি। আমার এই বইটা লেখার পিছনে এই তথ্য জানার কোনো আগ্রহ ছিল না, কোনো নেই। বিতর্কটা যেখানে এসে দাঁড়ালো, সেই জায়গায় বন্দে মাতরম লেখা হলো কবে, সঠিক সাল জানা যায় না, যদিও বলা হচ্ছে এটা 150 বছর পূর্তি হচ্ছে। মানে আমি যদি 150 বছর পিছিয়ে যাই তাহলে এটা 1875 সাল এই ধরতে হবে। ঐতিহাসিক সব্যসাচী ভট্টাচার্য তার ঐতিহাসিকের ভূমিকা পালন করতে গিয়ে বলেছেন 1872 থেকে 1875 এর মধ্যে কোন সময় গানটি লেখা হয়েছিল। কিসের ভিত্তিতে বলছেন? উনি বলেছিলেন, এই বইতে লিখেছেন, 1871 সালে ব্রিটিশ ভারতে প্রথম জনগণনা হয়, পরে সেটা আরো গুছিয়ে হয় রিপনের আমলে, আমরা জানি 1880 সালে। সেই জনগণনায় 1871 যে জনগণনা, সেখানে বৃহত্তর বাংলা, মানে আজকের বাংলা, বিহার, আজকের বাংলা বলতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, আসাম, এইসব নিয়ে যে বৃহত্তর বাংলা, তার জনসংখ্যা নির্ধারিত হয়েছিল প্রায় 7 কোটি, 6 কোটি 70 লক্ষ। এই গানে, আমাদের বন্দে মাতরম গানে যে 7 কোটি কণ্ঠের কথা বলা হয়েছে, সব্যসাচী বাবুর ধারণা এটা ওই সেন্সাস অনুযায়ী বলা হয়েছে। যেহেতু সেন্সাসের রিপোর্টটা 1871 সালে প্রকাশিত হয়েছিল, তাই ওনার ধারণায় আগে গানটি লেখা হয়নি। এবং 1875 কে উনি বললেন কি করে? উনি বললেন
ঋষি অরবিন্দ 1907 সালে কোন একটি বক্তৃতা সভায় বলেছিলেন যে বন্দে মাতরম গানটি আজ থেকে 32 বছর আগে লেখা হয়েছে। তো উনি ওইভাবে পিছিয়ে এলেন এবং 1875 সালটি পেলেন। সুতরাং 1800 ধারণা নিশ্চিত করে না বলেও 1872 থেকে 1875 সালের মধ্যে কোন একটা সময় এটা লেখা হয়েছিল, গান হিসাবে নয়, কবিতা হিসাবে। এবং আমরা সবাই হয়তো জানি যে এটা প্রথম আলোর মুখ দেখে 1882 সালে, যখন পুস্তক আকারে আনন্দমঠ বইটি প্রকাশিত হচ্ছে। এইখানে সেই প্রিয়ঙ্কা গান্ধীর কথাটা লুকিয়ে আছে যে 1875 সালে যেটুকু কবিতা লেখা হয়েছিল, মনে রাখতে হবে 1882 সালেও সেটাকে আমরা কবিতা হিসাবেই ধরতে পারি, কারণ তখনও তাদের সুরারোপণ করে সেটাকে গানে পরিণত করা হয়নি। সেই 1875 সালে কবিতাটি কি 1882 আনন্দমঠে প্রকাশিত হয়েছিল? সব্যসাচী বাবু কিন্তু তা বলছেন, আমি ওনার বই থেকে পড়ে শোনাচ্ছি। এই বইয়ের 60 পাতা, আমার কাছে যে বইটি আছে তার বইয়ের 60 পাতা, যেখানে উনি পোয়েম আলোচনা করছেন। The first few verses of the poem, including the part now known as National Song, were written long before it was published in the novel Anandamart. যে অংশটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে ধরি, সেই অংশটা কিন্তু আনন্দমঠ লেখার বহু পূর্বেই লেখা হয়েছিল। এর পরের পাতায় উনি লিখছেন 62 পাতাতে, The poem was inserted in the novel and serialized in the journal. প্রথমে আনন্দমঠ ধারাবাহিকভাবে পত্রিকায় বেরোতো, বঙ্গদর্শন পত্রিকায়। The first 12 line, the first 2 stanza were put within quotation mark. The rest of the poem was printed without quotation mark. অর্থাৎ প্রথম দুটো স্ট্যাঞ্জা কোটেশনের মধ্যে ছিল, উদ্ধৃতি চিহ্নের মধ্যে, বাকি অংশটা কোটেশনের বাইরে ছিল। এটা কেন উনি তার ব্যাখ্যা দিচ্ছেন। It has been rightly inferred that the author wanted to separate the first 2 stanzas which he had written earlier, around 1875, from the part written later, line 13 to 27. The later part was put outside quotation mark. The later part was written probably in 1881, bearing in mind the context of Anandamart. অর্থাৎ আনন্দমঠ এই উপন্যাসের যে কনটেক্সট, যে লেখা, যে ভাবনা, তার সাথে সাযুজ্য রেখে পরের অংশটা সংযোজিত হয়েছে, এটাই ঐতিহাসিক সব্যসাচী ভট্টাচার্য তার বই লিখেছে। এখন বিতর্ক ওই লাইনগুলোকে নিয়ে। আপনারা জানেন যে সামগ্রিকভাবে বন্দে মাতরম আমরা এখনো গাই, বিউটি গাইলে প্রথম 2 স্ট্যাঞ্জা, যাতে ন্যাশনাল সং, বাদ গেছে পরের লাইনগুলো, কারণ সেগুলো নিয়ে ভীষণভাবে বিতর্ক আমাদের সমাজে দানা বেঁধেছে। আনন্দমঠ উপন্যাসের আলোচনার বিস্তারিতভাবে আমি যাব না, তত সময় নেই, কিন্তু এই উপন্যাসটাও খুব একটা বিতর্কিত উপন্যাস, যদিও রেজাউল করিম তা মনে করেন না। রেজাউল করিম কিন্তু এই উপন্যাসের মুসলিম বিরোধিতাকে খুব স্ট্রংলি ডিনাই করেন তার প্রবন্ধে। কিন্তু সামগ্রিকভাবে যে ধারণা আমাদের প্রগতিশীল মহলেও কিছুটা আছে, মুসলিম মহলেও কিছুটা আছে, যে আনন্দমঠ উপন্যাস যতটা ব্রিটিশ বিরোধী, তার চেয়ে বহুল অংশে এই উপন্যাস মুসলমান বিরোধী। সেই বিতর্ক থাকবে, সেই বিতর্ক নিয়ে আমরা আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। এখন
আমাদের দেশ ভাগ হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, আমরা চাই বা না চাই। এই দ্বিজাতি তত্ত্ব যে শুধু মুসলমানদের দিক থেকে এসেছিল এমন নয়, এটা আরএসএস এর যে সাভারকার তিনি লিখছেন, খুব স্ট্রংলি লিখছেন, বক্তৃতা করতে গিয়ে বলছেন, 38 সালে বলছেন, আসুন সাহস ভরে অপ্রিয় সত্যের সম্মুখীন হই আমরা। ভারতকে আজ একটি একীভূত ও সমপ্রকৃতি বিশিষ্ট দেশ বলে ধরে নেওয়া যায় না, বরঞ্চ এখানে মূলত দুটি পৃথক জাতি আছে, হিন্দু ও মুসলমান। এটা সাভারকারের বক্তৃতা 38 সালে। 40 সালে আপনারা জানেন মুসলিম লীগ সিদ্ধান্ত করছে যে দেশ ভাগ করতে হবে, পাকিস্তান আমাদের চাই, যুক্তি সেই একই দ্বিজাতি তত্ত্ব। কেন এই বিভাজন? দীর্ঘকালীন এই বিভাজন, যা দেশ ভাগের মধ্যে দিয়ে তো শেষ হয়নি, আজও চলছে সমাজের বুকে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের 5টা কথার মাঝে এই কথাটা উঠে আসছে। কেন? বন্দে মাতরম বই তার লেখক তারা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, এটা অ্যাকসেপ্টেড হতে পারে, নাও হতে পারে। আসলে হিন্দু মুসলমানের মধ্যে যে যে বিভেদ, তার ধর্মীয় চাদরে ঢাকা থাকলেও তফাৎ অনেক দিক দিয়ে ছিল। শিক্ষার তফাৎ, কর্মসংস্থানের তফাৎ, সামাজিক মর্যাদার তফাৎ, অর্থনৈতিক অবস্থানের তফাৎ, সামাজিক মেলামেশা ভাব বিনিময়ের তফাৎ। এই তফাৎগুলি ছিল হিন্দু মুসলমান একত্রিত হওয়ার পথে প্রধান বাধা। অষ্টাদশ শতকের শেষ থেকে 19বিংশ শতকে আমাদের দেশে ইংরেজি শিক্ষার যে বিকাশ ঘটেছিল প্রসূত বাংলাদেশে, এবং তার মধ্যে দিয়ে যে যুক্তিবাদের প্রসার ঘটেছিল, তাকে অনেকে নবজাগরণ বলে থাকেন, কিন্তু এই নবজাগরণ ছিল বহুলাংশে সীমাবদ্ধ। এখানে কোনো শিল্প বিপ্লব হয়নি, অর্থনৈতিক চোরাস্রোত সামন্ততন্ত্রের গলিগুজিতে আটকে থেকে গেছে। উপরন্তু 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মাথাচাড়া দিয়েছে ধর্মীয় পুনরুত্থানবাদ। সর্বজনমান্য বিবেকানন্দ বা রামকৃষ্ণ দেবের যে অবস্থান আজকে সমাজে, তা কিন্তু এই সময়। এবং এই ধর্মীয় পুনরুত্থানবাদ কোনো নতুন কথা নয়। ইউরোপের রেনেসাঁসের সময় আমরা দেখেছিলাম, সেখানেও মার্টিন লুথার কিং ইত্যাদির নেতৃত্বে ধর্মীয় সংস্কারের কাজ হয়েছিল। ফলে আমাদের জাতীয়তাবাদী চিন্তা ভাবনার সঙ্গে ধর্মীয় ভাবনা জড়িত থেকে গেছে। কিভাবে ধর্মীয় ভাবনা কিভাবে জড়িত থেকে গেল? আমি একটু মুজাফফর আহমেদকে কোট করি। মুজাফফর আহমেদের বইটি আমি বের করলাম না, ওনার জীবনী। মুজাফফর আহমেদ আপনারা জানেন একটা প্রধান বামপন্থী দলের একদম গোড়া সৃষ্টি যারা করেছিলেন, তৈরি করেছিলেন, তাদের একজন। উনি লিখছেন, বাংলায় সন্ত্রাসবাদী, উনি তার বই আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টিতে লিখছেন, বাংলায় সন্ত্রাসবাদী বিপ্লবীদের অভ্যুদয়ে একটি স্মরণীয় ঘটনা। এটা ছিল একটা গোপন আন্দোলন। বঙ্গভঙ্গের আগেই তাদের দল গড়ে উঠেছিল। অবশ্য বঙ্গভঙ্গ আন্দোলন তাদের বিশেষ প্রেরণা জুগিয়েছিল। এটা বিশেষ লক্ষণীয় যে বাংলাদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বিশেষ দানা বেঁধে উঠেছিল। এই শতাব্দীর দ্বিতীয় দশকে আমার মনের যে অবস্থা ছিল, আর যে রোমাঞ্চ সন্ত্রাসবাদী আন্দোলনে ছিল, তাতে আমার পক্ষে সন্ত্রাসবাদী বিপ্লবীদের দলে যোগ দেওয়া অসম্ভব ছিল না। কিন্তু তার পথে দুস্তর বাধা ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ হতে সন্ত্রাসবাদী বিপ্লবীরা প্রেরণা লাভ করতেন। এই পুস্তকখানি শুরু থেকে শেষ পর্যন্ত সাম্প্রদায়িক বিদ্বেষে পরিপূর্ণ। এর মূল ছিল বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান। ঠিক হোক বা ভুল, মানুক বা না মানুক, একটা সুস্থ বিতর্ক করতে গেলে এই দৃষ্টিভঙ্গিগুলো আমাদের নজরে রাখা দরকার।
একেশ্বরবাদী কোন মুসলিম ছেলে কি করে বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করতে পারে, এই কথাটা কোন হিন্দু কংগ্রেস নেতাও কোনোদিন বুঝতে পারেননি। বাংলাদেশের সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলন নিঃসন্দেহে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল, কিন্তু তা হিন্দু উত্থানেরও আন্দোলন ছিল। উদ্দেশ্য ছিল হিন্দু রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা। 1920-এর দশকে সন্ত্রাসবাদী বিপ্লবীদের মধ্যে ধারণা পরিবর্তন হয়েছিল। 1930-এর দশকে সন্ত্রাসবাদী বিপ্লবীরা জেলখানায় মার্ক্সবাদ লেনিনবাদ পড়েছিলেন এবং তাদের ভিতর হতে বহু সংখ্যক লোক ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছিলেন। আমি কিন্তু ধর্মানুশাসিত সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলনকে দোষ দিই না। এই অংশটা আমি খুব একটু স্মরণ করতে বলছি, কারণ আমাদের এই ফেসবুক হোয়াটসঅ্যাপে নানা রকম বার্তা আসে, তাদের মুজাফফর আহমেদের এই যে লেখা সেটা উদ্ধৃত করা হয় এই অংশটুকু বাদ দিয়ে, খুব বিশেষ উদ্দেশ্যে এই অংশটুকু বাদ দিয়ে। আমি কিন্তু ধর্মানুশাসিত সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলনকে দোষ দিই না এই কারণে যে তার আগে মুসলমানরাও তো এইরকমই করেছিলেন। তারাও চেয়েছিলেন মুসলিম রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা। বাংলার সন্ত্রাসবাদী বিপ্লবীদের কর্মপদ্ধতিকে আমরা সমালোচনা করি, কিন্তু তাদেরও বড় অবদান আছে। সেই অবদানকে ও তাদের বলিদানকে কে না শ্রদ্ধা করে। সমস্যাটা কোথায় এবং সমস্যাটা বুঝতে পারছেন না, এটা মুজাফফর আহমেদ বলছেন। আসুন বিপাল চন্দ্র কি বলছেন, আমরা তো অমিত শাহের কাছ থেকে ইতিহাস শিখবো না। ঐতিহাসিক বিপাল চন্দ্র কি বলছেন, ওনার এই বইটা আধুনিক ভারত ও সাম্প্রদায়িকতাবাদ, আমার কাছে যেটা আছে তার 146 পাতায়। এখানে উনি বলছেন এটা বিশেষভাবে সত্য যে 1905 থেকে 1909 পর্যন্ত চরমপন্থী চিন্তা প্রচারের মধ্যে জোরালো হিন্দু ধর্মীয় উপাদান ছিল। বহু চরমপন্থী জাতীয়তাবাদ ও হিন্দু ধর্মের পুনরুজ্জীবনকে অভিন্ন বলে দেখতেন। ভারতীয় সংস্কৃতি বলতে মধ্যযুগের ভারতীয় সংস্কৃতিকে বাদ রেখে কেবল প্রাচীন ভারতীয় সংস্কৃতির কথা বলতেন। ভারতের ঐক্যের কথা বলতেন হিন্দু ঐক্যের ভাষায়, এবং জাতীয়তাবাদকে দেখতেন একটি ধর্মরূপে, যে ধর্ম অনিবার্যভাবে হতো হিন্দু ধর্ম। তারা ভারতীয় জাতীয়তাবাদে একটি হিন্দু মতাদর্শগত প্রভাব দিতে বা কমপক্ষে তার দৈনন্দিন রাজনৈতিক আন্দোলনকে একটি হিন্দু বা আকৃতি দিতে চেয়েছে। এটা একটা ইনহেরেন্ট দুর্বলতা আমাদের যে জাতীয় আন্দোলনের বিপ্লবী ধারা তার মধ্যে। এইটা স্বতঃস্ফূর্তভাবে এসেছিল, এটা কিন্তু কেউ খুব প্ল্যান করে করেছিলেন সবসময় এরকম নয়, কিন্তু এই যে স্বতঃস্ফূর্তভাবে এসেছিল সেটা প্রমাণ করে যে আমরা নিজের নিজের ধর্মীয় পরিচয় নিয়ে কতখানি সজাগ ছিলাম। এবং এই আমার একটা ছোট গল্প বলি, আমি যখন কলেজে পড়ি, পাস করেছি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম রয়েছে, তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নাম আসতো। একদিন কয়েক বন্ধু মিলে স্কোয়ার ফিল্ডে বসে আড্ডা দিচ্ছি, আলোচনা হচ্ছে, ধর স্কুলের চাকরি প্রধান, তো আলোচনায় এই প্রশ্নটা এসছে যে স্কুলে যে নিয়োগ হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে, তার মধ্যে একটা ধর্মীয় প্রভাব পড়ছে। যেখানে মুসলমান জনসংখ্যা বেশি সেখানে মুসলিম টিচার প্রেফার করছে, যেখানে হিন্দু জনসংখ্যা বেশি সেখানে হিন্দু টিচার প্রেফার করছে। তা আমি বলেছি যে হিন্দু মানে আমরা ভাষা বলছিলাম এম কমনালি, এম কমনাল আর এইচ কমনাল। আমি প্রথমে বুঝতে একটু সময় নিয়ে, তখন এম কমনালকে তো বুঝলাম, তো এইচ কমনালটা কি বলে, তোর নাম কি দেবজ্যোতি, তুই বুঝতে পারি না। ওটা বুঝতে গেলে তোকে আমাদের নাম নিতে হবে। তখন বুঝলাম যে ব্যাপারটা এত ইনহেরেন্ট যে আমরা সবসময় এম কমনালকে দোষী সাব্যস্ত করতে করতে কখন যে এইচ কমনালে পরিণত হয়ে যায় সেটা সবসময় বোঝা যায় না। এই তো বাইরের লোকেদের দৃষ্টিভঙ্গি,
আমি হেমচন্দ্র কানন্দের বইটা এখানে এনেছি। হেমচন্দ্র কানন্দ খুব বড় বিপ্লবী ছিলেন, আপনারা জানেন। তাকে বোমা তৈরি করতে শিখতে পাঠানো হয়েছিল বাইরের দেশে। উনি কি বলছেন ওনার সঙ্গী সাথীদের সম্পর্কে? ধর্মকে স্বদেশ উদ্ধারের একমাত্র পন্থা বলে গ্রহণ করলে যেগুলি ঘোর সমস্যা ইংরেজের কবল থেকে ভারত উদ্ধারের পথে হিমাচল সদৃশ্য অলঙ্ঘনীয় অন্তরায় না হয়ে যায় না, সে দুটি অবাবু এবং অন্য নেতাদের চিন্তার বিষয় হতে পারে। উনি ওনার গ্রন্থে এইভাবে লিখেছেন। আমাদের বড় বড় যারা নেতৃত্ব ছিলেন, আমরা জানি সেই সময় বিপ্লবীদের, তাদের উনি সরাসরি নাম নেননি, কিছুটাই অবাবু করে কাটিয়েছেন। একথা জোর দিয়ে বলতে না পারলেও এর গুরুত্ব যে তারা উপলব্ধি করতে পারেননি, একথা নিঃসন্দেহে বলা যায়। প্রথম হিন্দু মুসলমানের সমস্যা, দ্বিতীয় অভিজাত ইতর, অর্থাৎ হিন্দু উচ্চ এবং নিচ জাত সমস্যা। যে সুবোধা এখানে বইয়ের উদ্বোধন করতে এসে বলে গেল যে ভারত হিন্দু ভারত নয়, হিন্দু উচ্চ বর্ণের ভারত, নিম্ন বর্ণের স্থান সেখানে অনেক তলায়। উনি বলছেন, এবার একটা গল্প বলছেন। ধর্মের মধ্যে দিয়ে স্বদেশ উদ্ধার চেষ্টা শুরু হওয়ার পর একদিন গুপ্ত সমিতির এক মজলিসে হিন্দু মুসলমান সমস্যা সম্বন্ধে প্রশ্নের উত্তরে ৩-৪ জন বড় বড় নেতারা যে সকল মত প্রকাশ করেছিলেন সেসব কথা এখানে উল্লেখ করা সমীচীন হবে না। তবে এই সমস্যা সমাধানে যত প্রকার মতলব খুঁজে বার করার চেষ্টা হয়েছিল, তার মধ্যে যেটা অপেক্ষাকৃত সঙ্গত ও সহজ বলে তখন গৃহীত হয়েছিল, সেটা হচ্ছে এই যে মুসলমানগণ যদি এই বিপ্লবে যোগ দেয় তবে ভালো, দেশ স্বাধীন হলে তাদের সাহায্যের পরিমাণ অনুযায়ী অধিকার তাদের দেওয়া যাবে। আর যদি তারা তা না করে, তাহাদিগকে শত্রু অর্থাৎ ইংরেজের শামিল বলে গণ্য করা হবে। এই প্রকার সমাধানের কল্পনাও যে নিতান্ত চিন্তাহীনতার পরিচায়ক তা বলা বাহুল্য, কারণ এই রকম চাপ বরং মুসলমানগণ করলেও করতে পারত। একজন সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত মানুষ, তিনি তার বই বাংলায় বিপ্লব প্রচেষ্টাতে এই কথা লিখছেন। এবার সমস্যাটা কোথায় দেখেন? ধরেন বন্দে মাতরম গান রবীন্দ্রনাথ সুর দিলেন, গাইলেন, আরো অনেকে কেউ কেউ গেয়েছে। নানান লেখাতে আপনারা অনেক পরিচয় পাবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা বাছাই করা ভুল। আমি সব চাল কাপড় আলাদা করতে পারিনি, সব শুদ্ধ একসঙ্গে করে আমার বইয়ের মধ্যে রেখে দিয়েছি। কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। কে সুর দিলেন, কবে কে গাইলেন, কোন অধিবেশন ছিল, এগুলো খুব গুরুত্বপূর্ণ নয় আমার কাছে। বন্দে মাতরম গান বিখ্যাত হলো দুটো জায়গা থেকে। এক নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ, আপনারা জানেন, রাখি বন্ধন উৎসবে এই গানটিকে কলকাতার রাস্তায় রাস্তায় রাখি পরিয়ে বেরিয়েছিলেন। এবং তখন বন্দে মাতরম সম্প্রদায় তৈরি হয়েছিল, যে সম্প্রদায়ের সহসভাপতি ছিলেন রবীন্দ্রনাথ। কেবল একদিন নয়, অনেক দিন, বহুদিন এই সম্প্রদায়ের মানুষরা বন্দে মাতরম গান গেয়ে কলকাতার রাস্তায় বেড়াতে, এবং তার থেকে যেটা বেরিয়ে এলো নির্যাস, সেটা হচ্ছে বন্দে মাতরম স্লোগান। মনে রাখবেন, সব্যসাচী ভট্টাচার্য তার বইয়ের একটা অধ্যায়ে এই স্লোগান নিয়ে আলোচনা করেছেন, এবং এই স্লোগান যে কত মারাত্মক সেটা মহাত্মা গান্ধীর কথা থেকে আমরা দেখতে পেয়েছি। এই স্লোগান কিন্তু জনপ্রিয় হলো এই 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন থেকে। অজস্র মানুষ ইংরেজ সরকারের অত্যাচার সহ্য করেছেন। আমি একটা মাত্র ইনস্ট্যান্ট এখানে দিয়েছি, এই ইনস্ট্যান্ট আমি সংগ্রহ করেছি সমকালীন ভারতের সুভাষচন্দ্র বই, এই বইটার থেকে, যে সেখানে এক তরুণ বালক চিত্তরঞ্জন বরিশালে প্রাদেশিক কংগ্রেস কমিটি সম্মেলন, প্রশাসন সম্মেলন করতে দিয়েছে এই শর্তে যে বন্দে মাতরম গান গীত হবে না,
বন্দে মাতরম স্লোগান দেওয়া যাবে না। সেখানকার যারা অর্গানাইজার তারা সেটা মেনে নিয়েছেন। সম্মেলন হচ্ছে, তখন যারা প্রতিনিধি সেই সম্মেলনে তারা বলছেন এই সম্মেলনে কেন স্লোগান দেওয়া যাবে না, আমরা স্লোগান দেব, আমরা আগামী দিন এই স্লোগান দিতে দিতে আমরা সম্মেলন স্থলে উপস্থিত হব। তো সেই তখন সুরেন ব্যানার্জি, জীবিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন, তাকে প্রথমে পুলিশ গ্রেফতার করে তুলে নিয়ে যায়। একটি বালক চিত্তরঞ্জন, সে বাবার সঙ্গে ওই সম্মেলনে যোগ দিতে এসেছিল। এই বালক যে কথাটা তার বলেছিলেন, যেটা আমি এখন উদ্ধৃত করতে যাচ্ছি, এটা বিস্তারিত আকারে সমকালীন ভারতের সুভাষচন্দ্র বইয়ের শঙ্করী প্রসাদ বাবু লিখেছে, যে কি উন্মাদনা সৃষ্টি করেছিল। তার বাবা বলেছে চিত্তরঞ্জন বালক 16 বছরে, তাকে বলেছে তুই বন্দে মাতরম স্লোগান দিবি শেষ পর্যন্ত যতক্ষণ প্রাণ আছে। এই চিত্তরঞ্জন যখন 1937 সালে বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ ঘটানো হচ্ছে, তখন ব্যথিত হৃদয়ে এসে উনি স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্মৃতি উচ্চারণ করছেন, I first shouted Bande Mataram. I was quite ready to shot dead by the Gurkhas. বন্দুক নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, সে জানে যে কোনো মুহূর্তে গুলি চালানো হতে পারে, 16 বছরের বালক অকুত ভাই। But instead of that, কিন্তু ওরা গুলি চালালো না। Lathis after lathis began to fall on my body, seemed to be blessing of my motherland. লাঠির পর লাঠির বাড়ি আমার শরীরে পড়তে থাকলো, আমার শরীর রক্তাক্ত হয়ে গেল। আমি সেটাকে আমার মাতৃভূমির আশীর্বাদ স্বরূপ বলে ধরলাম। কি 16 বছরের বালক। তারপর কি হলো? Though my body was flooded with blood, and though a part of the pond in which I was thrown became red with blood, তাকে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, যে পুকুরের জল সত্যি করেই রক্তে লাল হয়ে গিয়েছিল। তবু সে বন্দে মাতরম স্লোগান তার মুখ থেকে বেরোনো বন্ধ হয়। এই যে স্লোগান, যা মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিয়েও স্লোগান দিতে উজ্জীবিত হয়, মাতৃভূমির প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে শুরু করে, সেই স্লোগান কি করে এত সাম্প্রদায়িক বিভেদের আড়ালে চলে গেল, তার ইতিহাস খুবই ইন্টারেস্টিং। এবং আমি কিছু তো বললাম ব্যাকগ্রাউন্ডে কি ছিল এর ব্যাকগ্রাউন্ড। একদল তারা এতই হিন্দু ছেলে, চিত্তরঞ্জন নিজেও হিন্দু ছেলে, সেও বন্দে মাতরমে অঙ্গচ্ছেদে সেও দুঃখিত বিরুদ্ধে। তো বঙ্গভঙ্গ আন্দোলন কি সত্যি সর্বাংশের বাঙালিকে বিক্ষুব্ধ করেছিল বলে মনে হয়? আমার তা মনে হয় না। কেন? তার জন্য আমি সব্যসাচী ভট্টাচার্য থেকে উদ্ধৃত করছি, আর একটা আপনাদের সকলের পড়া বই এখানে ঘরে বাইরে আপনারা পড়েছেন, বয়কট, স্বদেশী আন্দোলনের সঙ্গে তাল মিলিয়েছিল বয়কট। ব্রিটিশ ইংল্যান্ড থেকে সস্তায় মিলের কাপড় আসতো, সেই কাপড়গুলোকে পুড়িয়ে ফেলতো তখনকার যে বিপ্লবী তারা। এবং বয়কট আন্দোলনে কিন্তু বাংলার গরিব চাষি, গরিব মানুষ যারা সস্তায় একটু কাপড় কিনতে পেত, তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা মন থেকে এটা মেনে নিতে পারেনি। তাদের কাছে এই বয়কট আন্দোলনকে এটা ঘরে বাইরে রবীন্দ্রনাথ দেখিয়েছেন এই ঘটনা। আর সব্যসাচী কি লিখছেন দেখেন, পাতায় বলছে, the limited appeal of the Swadeshi ideas among the Muslims in the first decade of their century has been explained partly in terms of anti-Hindu revivalism already at work in Bengali Muslim rural society. অর্থাৎ বাঙালি যে গ্রামীণ জনগণ, তাদের মধ্যে স্বদেশীর এই ভাবনাটা হিন্দু পুনরুত্থানবাদে একটা আশঙ্কা তাদের মনে তৈরি করছে। As well as the pro-partition attitude of the educated Muslim, মনে রাখবেন pro-partition attitude, এটা 1905 এর পার্টিশন,
যে পার্টিশনের বিরুদ্ধে, যে পার্টিশনকে বন্ধ করার জন্য 6 বছর ধরে বাঙালি লড়েছে, সেই বাঙালির একটা অংশ, যাদের কথা আমরা হয়তো সেভাবে ইতিহাসে পড়িনি, সব্যসাচী লিখছেন, as well as pro-partition, যারা partition সমর্থন করছে, attitude of the educated Muslims on account of declared policy of the East Bengal government to prefer Mohammedans to Hindus in government service. মানে শিক্ষিত মুসলমান, সেই যুগে যে কবে শিক্ষিত মুসলমান হয়েছেন তারা চাকরি বাকরি পাবে, এ কথা আগেও একবার মননের বক্তৃতাতে আমরা আলোচনা করেছি। যে কেন দেশটা ভাগ হলো, আমাদের শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি তার আত্মজীবনীতে বলছেন যে আমরা শিক্ষিত মুসলমানরা ভেবেছিলাম যে আমরা কিছু চাকরি বাকরি পাবো, তাই আমরা এই পার্টিশনের ফেভারে দাঁড়িয়েছিলাম। সেম ফেভার, সেম জিনিস। এবং মনে রাখবেন এই সময় কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে, ফলে মুসলিম সাম্প্রদায়িকতাবাদ সে আস্তে আস্তে তার বীজ বপন হয়েছে এবং ইংরেজ সরকার তাতে জল ঢালছে, সার দিচ্ছে। আর 1925 সালে প্রতিষ্ঠিত হবে হিন্দু সাম্প্রদায়িকতাবাদী সংগঠন আরএসএস এর মুখে দাঁড়িয়ে। In the first two decades of 20th century, we have occasional reports of Muslim opposition to Bande Mataram. অল্প হলেও প্রথম থেকে, যেহেতু স্বদেশী যারা বঙ্গভঙ্গের বিরোধী এবং বঙ্গভঙ্গ কোথাও গিয়ে আমার আর্থিক সুবিধা করতে পারে এই ধারণার বশবর্তী, অর্থাৎ দুটো সমাজ, একটা সমাজ মনে করছে বঙ্গভঙ্গ করে ব্রিটিশ রাজ আমাদের ঐক্য ভেঙে দিচ্ছে, আর তারই একটা পোর্শন মনে করছে এই বঙ্গভঙ্গ থাকলে আমাদের মানে আর্থিক দিক থেকে বেঁচে থাকার একটা সুবিধা হবে। বয়কটের কথা তো আমি বললাম। অনেক পরে আমি যারা ছাত্র অবস্থায়, অশোক মিত্র বলে একজন ছিলেন, আমাদের বয়স্ক মানুষরা সবাই জানে, দুজন অশোক মিত্র, একজন আইসিএস অশোক মিত্র, একজন হচ্ছে অর্থনীতিবিদ অশোক মিত্র, যিনি বামফ্রন্ট সরকারের মন্ত্রীও হয়েছিলেন। তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন, যদি বঙ্গভঙ্গ রোধ না হতো তাহলে কি হতে পারত, মুসলিম সমাজের কি উপকারটা হতে পারত। অশোক মিত্রকে ছাড়ুন, আপনি চিত্তরঞ্জন দাসের কথা বলুন। অত বড় একটা বাঙালি নেতা, তার বেঙ্গল যে প্যাক্ট, উনি বললেন যতদিন না হিন্দু মুসলমান চাকরির জায়গায় সমান সমান জায়গাবে ততদিন পর্যন্ত মুসলিমরা প্রেফারেন্স পাবে। এই যে সমাজ সৃষ্টি, এই যে সমাজ ভাবনা, এই ভাবনা সকলের মধ্যে চালিত হয়নি। সমাজে এই বিভাজন ছিল, তাই বন্দে মাতরম স্লোগান একজনের কাছে যেমন উৎসাহিত করেছে মানুষকে, আর একজন মানুষকে ভীত করেছে যে ওই মানুষগুলো আমার হয়তো যা করছে তাতে আমার স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, ওদের মুখে বন্দে মাতরম, আমি বন্দে মাতরমকে স্বীকার করব। কিন্তু চেহারা এরকম ঠিক ছিল না। আমি তো রেজাউল করিমের কথা বারবার বলেছি, আমার বইয়ে দীর্ঘ উদ্ধৃতি দিয়েছি, যেখানে স্যার জানেন বঙ্কিমচন্দ্র মুসলমান সমাজ অনেকে পড়েছে, একদম বিতর্কের ভাষায় উনি ফালা করে দিয়েছেন এই ভাবনাকে। সব মুসলমান এরকম ছিল তা তো নয়, কিন্তু দারিদ্র, অসাম্য, বৈষম্য মুসলমানদের এই পথে ঠেলে দেওয়ার একটা জায়গা তৈরি করেছিল। এইটা আমাদের মেনে নিতে হবে, সেটা আমাদের হিন্দু নেতারা আমরা বুঝতে পারিনি। আর ব্রিটিশ গভর্নমেন্ট বা বোঝার মতো দূরদৃষ্টিও আমাদের ছিল না, কারণ আমরা নিজেরাও খানিকটা হয়তো সেই দোষে দুষ্ট হয়ে পড়েছিলাম। আর ব্রিটিশ গভর্নমেন্ট তারা সার জল সব চুরিয়ে গেছে, ফলে যেটা ঘটার ঘটেছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে দেখি, এর মধ্যে কিন্তু খিলাফত আন্দোলন হয়েছে। আমি রেজাউল করিমকে একটু উদ্ধৃত করি, এটা প্রয়োজন, জানি না এখানে রেজাউল করিম কজন পড়েছে, আমার বইয়ে লেখা আছে, কিন্তু এখান থেকে আমি উদ্ধৃত করি, যেটাকে আমি টুকেছি আর কি। প্রবন্ধটার নাম হচ্ছে বন্দে মাতরমে আপত্তি কেন। ওখানে উনি লিখছেন, বন্দে মাতরমের বিরুদ্ধে এই যে নতুন ফতোয়া জারি হলো, ইহা কিন্তু ইসলাম ধর্মে অভিজ্ঞ ও কোরআন বিশেষজ্ঞ আলেম ফাজিলদের ফতোয়া নয়। এই ফতোয়া জারি হলো কতগুলো রাজনৈতিক ভাবগান্বেষী, কোট প্যান্ট পরিহিত সাহেবিয়ানা ঢঙের ব্যারিস্টার ও সেই শ্রেণীর লোকের দ্বারা, যারা জীবনে কোনোদিন মসজিদের প্রাঙ্গণেও চরণ ধুলি দেওয়ার অবসর পাননি।
ইসলামের সহিত সাক্ষাৎ ও পরোক্ষভাবে যাহাদের কোনো সম্বন্ধ নাই, সেই সব ব্যক্তি আজ বন্দে মাতরমের বিরুদ্ধে আন্দোলন করছে। ইসলাম কিসে নষ্ট হয় আর কিসে রক্ষা হয় এসব বিষয়ে আলোচনা করার একচেটিয়া অধিকার মিস্টার জিন্নাহ বা নাজিমউদ্দিন স্যারের নেই। আমি একটু কেটে কেটে বলি। খিলাফতের যুগে মৌলানা আকরম খাঁ, আপনারা জানেন অসহযোগ আন্দোলন এবং খিলাফত আন্দোলন, যারা ইতিহাসের ছাত্র তারা জানেন, অনেক দূর পর্যন্ত একসাথে হাত ধরাধরি করে চলেছিল বোধহয় হিন্দু মুসলমান ঐক্যে। সেই গ্লোরি আর কোনোদিন আমাদের স্বাধীনতা আন্দোলনে ফেরত আসেনি। খিলাফতের যুগে মৌলানা আকরম খাঁ যখন মুসলমানকে কংগ্রেসে যোগ দিতে বলিয়াছিলেন, তখন তিনি কোরআন হাদিসকে ভিত্তি করিয়া সেইরূপ কথা বলিয়াছিলেন। সে যুগে যখন বন্দে মাতরম গীত হইত, বন্দে মাতরম ধ্বনিতে আকাশ বাতাস বিদীর্ণ হইত, তখন তিনি কোরআন হাদিসে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পান নাই। 1906 থেকে 1911 সালের স্বদেশী যুগেও তিনি বন্দে মাতরম সঙ্গীতের ভক্ত ছিলেন। এই গান, সুতরাং আমাদের প্রশ্ন, এই গান ইসলামের বিরোধী হলে খিলাফতের যুগে মৌলানা আজাদ, মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, জাফর আলী, হযরত মোসানি প্রমুখ নেতাগণ তখন কেন ইহার বিরুদ্ধে আপত্তি তোলেন নাই? যেসব সভায় এই গান গীত হইত অথবা বন্দে মাতরম শব্দ ধ্বনিত হইত, সেসব সভায় তারা উপস্থিত হইতে, বক্তৃতা দিতে এবং বিনা প্রতিবাদে উক্ত সঙ্গীতের সম্মানে দণ্ডায়মান হয়েছে। তারপর বহু যুগ পর্যন্ত এই গান দেশের বিভিন্ন সভায় গীত হইয়া আসিতেছে, ওই কেহ তো ইহা প্রতিবাদ করেন নাই। তাহলে 1937 সালে হঠাৎ কি এমন ঘটনা ঘটিল যার জন্য বন্দে মাতরম ইসলাম বিরোধী হইয়া উঠিল? বন্দে মাতরমের নামে ইসলামের খ্রিস্টীয় কলা সব নষ্ট হইতে বসিল। উদ্দেশ্য কি? উনি বলছেন, যদি সাধারণ মুসলমান কংগ্রেসের সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী হইয়া কংগ্রেসপন্থী হইয়া পড়ে, তাহা হইলে তো লীগের মৃত্যু অনিবার্য। এই সব সঙ্গীন অবস্থা হইতে উদ্ধার পাইবার উপায় আবিষ্কৃত হইল বন্দে মাতরমের বিরুদ্ধে আন্দোলন সৃষ্টি করা, আর তাহাতে হাতে হাতে ফল পাওয়া গেল। মুসলমান সমাজ লীগপন্থীদের প্রচারণায় পড়িয়া রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা সবই ভুলিয়া গেল, মনে রহিল কেবল বন্দে মাতরম সমস্যা। যেন কংগ্রেস বন্দে মাতরম বিসর্জন দিলেই ইসলাম উদ্ধার হইয়া যাইবে। উনি লিখছেন, কংগ্রেস যদি জিন্নাহপন্থীদেরকে সন্তুষ্ট করিবার জন্য বন্দে মাতরম বাতিল করিয়া দেয়, তাহা হইলেও জিন্নাহপন্থীদের একটি প্রাণীয় কংগ্রেসের পতাকা তাদের সমবেত হইবে না। কারণ উদ্দেশ্য তো আর বন্দে মাতরম বাতিল করা নয়, অন্য একটা ষড়যন্ত্র পূর্ণ করিবার জন্য একটা উপলক্ষ মাত্র। এই কথা রেজাউল করিম বলছেন, কিন্তু কেন সেটা সাধারণ মুসলমান সমাজের মধ্যে পৌঁছচ্ছে না? তার কারণ আমি বলবার চেষ্টা করছি। তার কারণ লুকিয়ে আছে সামাজিক ব্যবধানে, অর্থনৈতিক ব্যবধানে, ধর্মীয় চিন্তা ভাবনায় এবং তার পিছনে ইন্ধন যোগানকারী অসংখ্য মানুষের মধ্যে। তাই কোনোদিনই আমরা হিন্দু মুসলমান দশকের পর দশক কি শতকের পর শতক একসঙ্গে থেকেও এক হয়ে উঠতে পারলাম না। এবার কি হলো 37 সালে? এবার কুটিয়াদি আলোচনা। কি হলো 37 সালে? 35 সালে ভারত শাসন আইন হয়, সেখানে সাম্প্রদায়িকতার ভিত্তিতে আসন বিভাজন হয়। 37 সালে সেই আইনের ভিত্তিতে ভোট, সেই ভোটে কংগ্রেস 7টি প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পায় এবং 2টি প্রদেশে তারা সবচেয়ে বড় দল হিসাবে পেল। মুসলমান সমাজে সমর্থন তখনও কংগ্রেসের দিকে ছিল, যেটা 1940-এর দশকে এসে আমরা সরে যেতে দেখি পড়ে। এই জায়গাতে হয়তো, আমি হয়তো শব্দটা ব্যবহার করছি, আতঙ্কিত হয়ে এই জিগির তোলা হয়েছিল। শুধু বন্দে মাতরম নয়, রবীন্দ্রনাথ আক্রান্ত হয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতীক চিহ্নতে কেন হিন্দু শ্রী থাকবে, পদ্ম থাকবে, এ নিয়ে বিস্তর বিতর্ক হয়ে গেল। বন্দে মাতরম গান, তাকে জাতীয় সঙ্গীত তো বটে, তাকে গাওয়া যাবে না কোনো মতে, কোনো মুসলমান গাইবে না।
এই নিয়ে আন্দোলন শুরু হলো, আনন্দমঠ পুড়িয়ে দেওয়া হলো কলকাতার রাস্তায়। রেজাউল করিম দুটি প্রবন্ধ লিখেছেন এখানে। এই যখন পরিস্থিতি, তখন কংগ্রেস ওয়ার্কিং কমিটি 1937 সালে তার অধিবেশন ছিল কলকাতায়। সেই অধিবেশনে এই যে দেশের মধ্যে একটা আনরেস্ট, পারস্পরিক বিশ্বাসহীনতার অভাব, এই জায়গাগুলো আলোচনার ভিত্তিতে বন্দে মাতরম গানের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটি আলোচনায় বসলো। তখনকার সব থেকে বড় দল। তারা সিদ্ধান্তটা নিজের কাছে রাখেনি, তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্ভর করেছিল যার উপর সে রবীন্দ্রনাথ ঠাকুর। তার কাছে দিক নির্দেশ চেয়েছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন সেই কথাটা আমি নেপাল মজুমদারের বই থেকে শোনাই। উনি সুভাষচন্দ্র বসুকে চিঠিতে লিখছেন, সুহৃদয়, বন্দে মাতরম গানের কেন্দ্রস্থলে আছে দুর্গা স্তব। একথা এতই সুস্পষ্ট যে এ নিয়ে তর্ক চলে না। অবশ্য বঙ্কিম এই গানে বাংলাদেশের সঙ্গে দুর্গাকে একাত্ম করে দেখিয়েছেন, কিন্তু স্বদেশের এই দশভুজা মূর্তি রূপের যে পূজা, সে কোনো মুসলমান স্বীকার করতে পারে না। উনি শেষে গিয়ে লিখছেন এই চিঠিটি, বাঙালি হিন্দুরা এই আলোচনা নিয়ে চঞ্চল হয়েছেন, কিন্তু ব্যাপারটি একলা হিন্দুর মধ্যে বদ্ধ নয়। উভয় পক্ষেই ক্ষোভ যেখানে প্রবল, সেখানে অপক্ষপাত বিচারের প্রয়োজন আছে। রাষ্ট্রীয় সাধনায় আমাদের শান্তি চাই, ঐক্য চাই, শুভ বুদ্ধি চাই। কোন এক পক্ষের জিতকে দুর্দম করে হার জিতের অন্তহীন প্রতিদ্বন্দ্বিতা চাই না। এটা রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি। উনি বলছেন ওই চিঠির আরেকটি জায়গা আমি কোট করছি, প্রয়োজন আছে। কিন্তু যে রাষ্ট্রসভা ভারতবর্ষের সকল ধর্ম সম্প্রদায়ের মিলন ক্ষেত্র, সেখানে এ গান সর্বজনীন ভাবে সঙ্গত হতেই পারে না। বাংলাদেশের একদল মুসলমানের মধ্যে যখন অযথা গোড়ামির জিদ দেখতে পাই, তখন সেটা আমাদের পক্ষে অসহ্য হয়। তাদের অনুকরণ করে আমরাও যখন অন্যায় আবদার নিয়ে জোর ধরি, সেটা আমাদের পক্ষে লজ্জার কারণ হয়। বস্তুত এটা আমাদের পরাভব করা যায়। এই সুভাষ বোসকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন এবং স্পষ্টভাবে উনি ওয়ার্কিং কমিটিকে জানাচ্ছেন যে বন্দে মাতরমের প্রথম দুই স্তবক, যাকে খুব সহজেই বাকি গানটার থেকে পৃথক করে নেওয়া যেতে পারে এবং সকলেই সে গান গাইতে পারে, তার মধ্যে দেশমাতৃকা ছাড়া আর কোনো কিছু ভাবনার কোনো প্রশ্নই নেই, এইটাকে গাওয়া যেতে পারে। এবং এই সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটিতে গৃহীত হচ্ছে, কিন্তু প্রবল বিতর্কের মধ্যে দিয়ে, মানে ওয়ার্কিং কমিটির বিতর্ক না, মনে রাখবেন সেই ওয়ার্কিং কমিটিতে জওহরলাল নেহরু আছেন, মৌলানা আবুল কালাম আজাদ আছেন, সর্দার বল্লভভাই প্যাটেল আছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন। এত মানুষজন তারা রবীন্দ্রনাথের এই পরামর্শটাকে গ্রহণ করছেন এবং বন্দে মাতরম গানের প্রথম দুটো লাইনকে সিলেক্ট করে, প্রথম দুটো স্ট্যান্জাকে সিলেক্ট করে একটা উভয় পক্ষের মধ্যে একটা সামঞ্জস্য বিধানের চেষ্টা করা হচ্ছে। যদিও আমরা দেখবো পরে, অনেকটা বলে ফেললাম যে এই সামঞ্জস্য থাকেনি, আজও নেই, স্বাধীনতার এতদিন পরেও নেই। সুভাষচন্দ্রকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন বন্দে মাতরম নয়, সমগ্র বন্দে মাতরম নয়। তাতে সুভাষচন্দ্র বলেছিলেন, আমার মনে হয় এটা খুব যথাযথ উক্তি উনি বিবেচনা করেছিলেন, যে গান সমগ্র জাতি সমগ্র মন প্রাণ দিয়ে গাইতে না পারবে, সেই গান জাতীয় সঙ্গীত না হয় শ্রেয়। যে কোনো কারণেই হোক আমি দূর করে আমার মতটা অন্যের ওপর চাপিয়ে দিতে পারি না, যতদিন না অন্যরাও আগ্রহের সঙ্গে, আনন্দের সঙ্গে
সেটা অ্যাকসেপ্ট করতে পারি। এইটা ছিল সুভাষচন্দ্র বসুর মত, এবং এটা আমার মনে হয়েছে যে পলিটিশিয়ান এবং এই দেশের একজন বিরাট দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হিসাবে উনি সঠিক সিদ্ধান্তে পৌঁছেছিলেন, নাহলে এটা বিভাজনের আর একটা দরজা হয়তো খুলে দিত। আমি কেন বলছি বিতর্ক আজও শেষ হয়নি? আমি সাম্প্রতিক সময়ে এই সব্যসাচী বাবুর বই থেকে একদম সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা উল্লেখ করছি। 2007 সালে অর্জুন সিং তখন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে। যারা আমার বয়সী এবং আমার চেয়ে বড় সবাই আছেন তারা জানেন যে কেন্দ্রীয় সরকার রাজীব গান্ধী এসে শিক্ষা দপ্তর তুলে দিয়ে সেটার নাম করেছিলেন মানব সম্পদ উন্নয়ন দপ্তর। তার মন্ত্রী অর্জুন সিং হঠাৎ বললেন যে বন্দে মাতরম গানে 100 বছর পূর্ণ হচ্ছে। কি ভিত্তিতে বললেন তার কোনো ব্যাখ্যা নেই। যে 2007 কি ভিত্তিতে বন্দে মাতরম গানের 100 বছর, লেখারও নয় গাওয়ারও নয়। এই গান সব স্কুলে গাইতে হবে। খেয়াল করে দেখুন, এটা 2007 সালে বলছেন, স্বাধীনতা পার হয়ে গেছে তার 60 বছর পর। সব স্কুলে গাইতে হবে, বাধ্যতামূলক ভাবে গাইতে হবে। তখন প্রোটেস্ট করছে, মুসলমান সমাজ প্রোটেস্ট করছে, মুসলমান ছাত্র সমাজের প্রতিনিধিরা দেখা করছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে। এটা সেকুলার ভারতের ধারণার সঙ্গে খাপ খায় না। এখানে সব্যসাচী বাবু বলছেন কি তফাৎ দেখুন আপনারা। 1938 সাল হায়দ্রাবাদের ওসমানিয়া ইউনিভার্সিটি, যেখানে মূলত মুসলমান ছাত্ররাই পড়াশোনা করে, ওসমানিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছেন যে বন্দে মাতরম সঙ্গীত এই ক্যাম্পাসের মধ্যে গাওয়া যাবে না। ছাত্ররা প্রোটেস্ট করছে, মুসলমান ছাত্ররা বলছে আমরা গাইব। সেই জায়গা থেকে 38 সাল থেকে আজকে এই 21 শতাব্দীর প্রথম দশকে মুসলমান ছাত্র প্রতিনিধিরা বলছে আমাদের সেকুলার ভাবনায় আঘাত। তাহলে আমাদের ভাবনা চিন্তা এগোচ্ছে না পিছচ্ছে না কোথায় যাচ্ছে? উনি উদ্ধৃত করছেন, in Varanasi, a group of burqa-clad Muslim women of the Muslim Mohila Front denounced the fatwa জারি হয়েছে মুসলমান সমাজের বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষে যে বন্দে মাতরম গান গাওয়া যাবে না। এই সবই স্বাধীনতার পরে, অর্থাৎ 21 শতাব্দীর কথা বলছি। বোরখা পরে মুসলিম মহিলারা বলছেন denounce the ফতোয়াকে নিন্দে করছেন and joined a বন্দে মাতরম মাযহাব কি নেই, joined a meeting saying বন্দে মাতরম, এবং বলছেন এটা মাযহাব কা নেই, দেশ কা মামলা है। এটা আমাদের সমাজের ধর্মের ব্যাপার না, এটা দেশের ব্যাপার। আমরা বন্দে মাতরম গান করব। তাহলে এই যে একটা ভঙ্গু ধারা ছিল, হয়তো আছে, এখনো আছে, আমি বিশ্বাস করি আছে। যা কিছু দেওয়া নেওয়া করলে হয়তো কিছু সহজ হতে পারে, কিন্তু হচ্ছে না। এবং আজকের দুনিয়ায় আজকে প্রাসঙ্গিকতা কোনটা? এই যে বলা হলো যে এই গানটা দেশভাগকে প্ররোচনা দিয়েছে, এই গানের অঙ্গচ্ছেদ করাটা দেশভাগের প্ররোচনা দেওয়া হয়েছে। কেন বলা হলো? কারণ প্রতি মুহূর্তে এই হিন্দু মুসলমান আলোচনাটাকে, দেশভাগ কি একা মুসলিম লীগ করেছে? শ্যামাপ্রসাদ দেশভাগ করতে চাননি, পশ্চিমবাংলাকে ভাগ করতে চাননি, যে দেশভাগ না হলো পশ্চিমবাংলা ভাগ হোক বলেননি শ্যামাপ্রসাদ। প্রতি মুহূর্তে এই যে হঠাৎ করে মনরেগা, মহাত্মা গান্ধীর নামটা তুলে দিল, আচ্ছা প্রজেক্টের অনেক চেঞ্জ হল, হোক সেটা নিয়ে বিতর্ক, সেটা অর্থনীতি, সে নিয়ে বিতর্ক, কিন্তু নামটা চেঞ্জ করে দিল না। একটি কারণে সূত্র ধরে মহাত্মা গান্ধীকে দুটো গালাগালি করেন। আরএসএস এর সামনে এখন দুটো পিলার, একটা রবীন্দ্রনাথ আর একটা মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ যে গান লিখতে পেরেছে, কবিতা লিখতে পারেন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীন, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি, পশু ধরে রাখে না এই খণ্ড ক্ষুদ্র করি। তাকে আরএসএস ধারণ করবে কি করে? এই যে সন্দীপন্দা বসে আছেন, বলছেন একটা পোস্ট করেছিল কিছুদিন আগে, হেথায় আর্য হেথা অনার্য, এক দেহে হলো সব কুন্দল পাঠান মহল, এক দেহে হলো লীগ। এইটা মোহন ভাগবত বলেছে, এসব ভুলভাল ধারণা।
আমি ঠাট্টা করে বললাম রাজশাহীতে মোহন ভাগবতী ভারতীয় সংস্কৃতির রিপ্রেজেন্টেটিভ নয় ধরে নিয়ে এতগুলো লোককে বাধ্য কি করে, তার চেয়ে ও একা বেরিয়ে যায়। তা আমাদের ইনস্ট্যান্ট, আমি কেন কথাটা মনে করলে বলি, আমাদের বামফ্রন্ট যখন ছিল, আমাদের বলছি মানে আমি তখন বামফ্রন্ট সরকার যখন ছিল তখন সোশ্যালিস্ট পার্টি বলে একটা পার্টি ছিল, কিরণময় নন্দ মৎস্যমন্ত্রী, হ্যাঁ সেটা এখনো আছে। যাই হোক, তার স্ট্যান্ড পয়েন্ট পাল্টেছে, তখন মৎস্যে নাকি প্রতি বছর প্রথম পুরস্কার পেত। তো সেই পার্টির একটা পোস্ট ছিল প্রেসিডেন্ট, একটা পোস্ট ছিল চেয়ারম্যান। একদিন করলেন কি, প্রেসিডেন্ট করলেন কি, চেয়ারম্যান এবং তার পার্টির 4 এমএলএ কে দল থেকে বহিষ্কার করে দিল। এবার লোকজন গিয়ে চেয়ারম্যানকে ধরলো, চেয়ারম্যান বলতে অনেক ভালো হতো উনি যদি দল থেকে বেরিয়ে যেতেন, মানে এতগুলো লোককে কষ্ট করে বের করা দরকার কি, বেকার উনি দল থেকে বেরিয়ে অন্য একটা দল করুন। তো ব্যাপারটা সেই রকম, এতগুলো মানুষের ভাবনা চিন্তা মিল খাওয়ার ভাষা সব মিলিয়ে আমাদের এই ভারতীয় সংস্কৃতি পরিপুষ্ট হয়েছে। ভারতীয় সংস্কৃতির মানুষ নন, তিনি আলাদা হয়ে যান, তার মতো করে দেশ করেন, তার মতো করে স্বাধীনতা করেন। আরএসএস এর লক্ষ্য এইটাই যে প্রতি মুহূর্তে ইস্যুতে যেত অথবা হারো, দরকার নেই ডিবেটটাকে ঢুকিয়ে রাখো, হিন্দু মুসলমান খেলাটাকে মানুষের মনের মধ্যে রাখো। কারণ আমি মনে করি সংসদে যেসব বড় বড় বিজেপি নেতারা ভাষণ দিয়েছেন তাদেরকে একেবারে গুণে গুণে 10 গোল দিয়েছে বিরোধী পক্ষের নেতা, ইভেন প্রিয়াঙ্কা গান্ধী, যে সত্যবাদী লেখাপড়ার অভাব, যথেষ্ট কথা বলার অভাব। মানে প্রিয়াঙ্কা গান্ধী তো আর নিজের ভাষণ দেন না, তাকে ব্যাক আপ করে কেউ, তাহলে তার টিম অনেক শক্তিশালী ছিল, ইভেন নরেন্দ্র মোদী টিমের চাইতো। কিন্তু ইস্যুটাকে রাখতে হবে। এই জায়গাতে এসে বন্দে মাতরমের এই বিতর্ক আজকের দিনেও প্রাসঙ্গিক, সমান প্রাসঙ্গিক, হয়তো আর 50, 60, 70 বছরও প্রাসঙ্গিক থাকবে। আমি একজন মাস্টারমশাই, আমি অনেকগুলো ভাবনা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। একজন মাস্টারমশাই ক্লাসে কোনো সিদ্ধান্ত দেন না, অনেকগুলো বই থেকে অনেকগুলো উদ্ধৃতি আপনাদের সামনে রাখা, এইটুকু বলার জন্য যে কত রকম ক্রস কারেন্ট এই সমাজের মধ্যে রয়েছে। আর একটা বই আলোচনা শুধু সেই বইটা আলোচনা নয়, তার সঙ্গে যদি সত্যের কাছে পৌঁছতে হয় তাহলে আরো অনেক কিছু খুঁজে বের করতে হবে যা ওই বইয়ের মধ্যে বিটুইন দ্য লাইনস লুকিয়ে আছে। এই ধারণা থেকে হয়তো সব্যসাচী বাবু বইটা লিখেছিলেন, কিন্তু আমি যখনই পড়ি এবং এইটা পড়াটা আমি পড়ে নিয়েছি 2 মাসে, আমার মনে হয় বাংলায় যদি কেউ বিষয়টা পড়তে চায়, আমার মতো লোক যারা বেশিরভাগ ইংরেজি পড়তে তাদের একটা অ্যালার্জি আছে, তারা যদি বাংলায় পড়তে চায় তাহলে 2 মলাটের মধ্যে এই বিতর্কটা থাকা দরকার। সেটা আমি কোনো ব্যবসায়িক কারণে বই লিখিনি, কেবল মানুষের কাছে থাকবে। এটা আমি স্কুলে দেবো হয়েছিলাম, কিন্তু আরএসএস এর বিরুদ্ধে 2-4টে কথা আছে, সেটা বিদ্যায়তনে যাওয়াটা ঠিক নয় বলে আমি মনে করি। এটা শুধু আরএসএস বলে না, সমস্ত মৌলবাদী শক্তির ক্ষেত্রে প্রযোজ্য। আজকে আরএসএস পাওয়ারে আছে তাই তাকে আক্রমণ করতে হচ্ছে, কাল যদি মুসলিম লীগ পাওয়ারে আসে তাকে আক্রমণের কেন্দ্রবিন্দু করতে। সমস্ত মৌলবাদী শক্তি যারা মুক্ত চিন্তার বিরোধী, সুস্থ সমাজের বিরোধী, মানবিকতার বিরোধী, তাদের বিরুদ্ধে লড়াইটা লড়তে হবে, লড়াইটা করতে হবে। তার জন্য ইতিহাস জানতে হবে, ভূগোল পড়তে হবে, অমিত শাহের ইতিহাস নয়, প্রকৃত ঐতিহাসিকদের ইতিহাস। এবং মনে রাখতে হবে যে ইতিহাসের শেষ কথা কখনো কিন্তু বলা হয় না, খুঁজে যেতে হয়, খুঁজে যেতে হয়। ইতিহাসের ছাত্র নয়, কিন্তু আমার মনে হয়েছে একজন রাজনৈতিক ছাত্র হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই বিতর্কগুলো 2 মলাটের মধ্যে থাক। আর একটু বড় করে লিখতে হতো, আর একটু গুছিয়ে লিখতে হতো। কালকে না পরশু রাত্রে শুভদা বিক্রম ফোন করে বললো এই বইটা না বেরোলেই ভালো হতো, এর মধ্যে অজস্র ছাপার ভুল আছে। কিন্তু আমার তো একটা অদম্য আকাঙ্ক্ষা ছিল যে 26শে জানুয়ারি এটি যদি পরের পৃষ্ঠা না করতাম, আমি নিজের অন্য কোনো অনুষ্ঠান করে বইটা বের করতাম। ওইটা একটু বড় করে লেখা যেত, ওইটা একটু গুছিয়ে লেখা যেত, কিন্তু আমি বের করেছি বলে আমার কিছু অর্থের সংস্থান রয়েছে, তো ওই পাবলিশ করার না, কোনো প্রকাশক পাইনি। যদি কোনো প্রকাশক আসে তাহলে বইটাকে আরেকটু গুছিয়ে আরেকটু বড় করে লিখলে ভালো হবে। সকলকে ধন্যবাদ। আমি ভীষণ অনার্ড, আমি ভীষণ সম্মানিত এই যে প্রকাশ কলকাতার বইমেলা ছেড়ে দিয়ে আমার বক্তৃতা শুনতে এলো। এই যে স্যাররা এসে বসে আছেন,
রাজস্বী বাবু, হাসানাত স্যার তো সকলের উপরে এই সন্ধ্যেবেলাতে একটা অবাচিনের কথা শুনতে, তা এই জন্য আমি খুব অনার, যদি এই লড়াইটা টিকে থাকে কোনদিন জিতি, তাহলে এই সন্ধ্যার একটা উপলক্ষ, মানে ভালো কিছু করবো, লড়াইটা চালিয়ে থাকতে হবে।